প্রিয় ভিউয়ার্স, আমরা এবার কর্মধারয় সমাসের সর্বশেষ পর্বে, নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই নামটার মধ্যেই কিন্তু নিহিত রয়েছে এই সমাসটির চরিত্র। মধ্যপদলোপী মানে কি? মাঝখান থেকে পদ লুপ্ত হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিপত্তি, মধ্যপদলোপী যেমন কর্মধারয় আছে, মধ্যপদলোপী তেমনি বহুব্রী আছে। এটা একটা চীনা বিপত্তি। আরেকটা হচ্ছে মধ্যপদ বলতে আমরা কি বুঝবো? একেবারে কি বাইসা বাইসা মাঝখান থেকে যাবে, এটা কি মধ্যপদলিপি? না, এখানে বিপত্তিটা। মধ্যপদলিপি হবে সমসমান পদগুলির মধ্যে যে কোনো একটা পদ গেলে গাই ওই মধ্য থেকে এটাকে নাম মধ্যপদলিপি বলা হয়। যেমন আমি যখন বলি বিড়ালাক্ষী, বিড়ালের ন্যায় অক্ষী যে রমণীর, রমণীর পদটা চলে গেছে বিড়ালাক্ষী, তাহলে অন্য কাউকে বোঝানোর ফলে এটা এই বিড়ালাক্ষীটা বহুব্রী সমাসে গেছে, কিন্তু মধ্যপদলিপি। তো মধ্যপদলিপি কেন, অন্তপদলিপি কেন হলো না? অন্তপদলিপি হলো না, এটা তো অন্তপদলিপি বলা যাবে না, এটা তো পরিভাষা। একটা বলতে হবে, সব অন্তপদলিপি, মধ্যপদলিপি, পূর্বপদলিপি, এত কিছু বললে তো সূত্র তৈরি হয় না। সূত্র তো একটা, তাই এটার নাম হবে মধ্যপদলিপি, মানে সমসমান পদের মধ্য থেকে পদ লুপ্ত হওয়ার নাম মধ্যপদলিপি। কি ধরনের পদ লুপ্ত হবে এখানে আমি লিখে দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে ইত বা তে যুক্ত পদটি দেখা যাবে লুপ্ত হয়ে যাবে। তারপর হচ্ছে পরপদটি অবশ্যই সেক্ষেত্রেও প্রধান থাকতে হবে। যেমন সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, আমি সিংহাসনে বসে আছি, সিংহের উপরে বসে নাই, অর্থাৎ আমি আসনে বসে আছি। এখান থেকে পদটি চলে গেছে কি, সিংহ চিহ্নিত ইত যুক্ত পদটি চলে গেছে, কিন্তু আসনকে প্রাধান্য দিয়েছে। তাহলে এই ক্যারেক্টারগুলি যখন প্রাধান্য পাবে আর রমণী বাদ গেলে বহুব্রী আগেই বলে নিয়েছে, তখনই আমরা মধ্যপদলিপি কর্মধারয়কে চমৎকার ভাবে, পরিষ্কার ভাবে বুঝতে পারবো। যতক্ষণ ভাবে পরিষ্কার ভাবে বুঝতে না পারবো, তখন এক সমাস আরেক সমাসে যাইয়া গন্ডগোল তৈরি করবেই করবে। অর্থাৎ যেটি কর্মধারয় সেটি বহুব্রীর সাথে গুলিয়ে ফেলা সম্ভব হয়ে যাবে। অনেক প্রশ্নের মীমাংসা কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছি। এখন আমরা মধ্যপদলিপির উদাহরণ দিয়ে বুঝাতে চাই কিভাবে মধ্যপদলিপি সমাস তে বা ইতযুক্ত পদ চলে যায়। যেমন স্মৃতিসৌধ, এই যে শব্দটি স্মৃতিসৌধ, আমরা জানি আমাদের স্মৃতিসৌধ রয়েছে, ৭১-এর শহীদদের স্মৃতিসৌধ, আমাদের ৫২-এর ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থের সৌধ। সে তো স্মৃতিও না, এটা সৌধও না, শুধু সৌধ না। এই সৌধটা তৈরি হয়েছে কি? স্মৃতি। কাদের স্মৃতি? যারা আমার দেশের জন্য জীবন দিয়েছে তাদের স্মৃতি, জীবন স্মৃতি। সেই স্মৃতির জন্য কি নির্মাণ করা হয়েছে? মিনার তৈরি করা হয়েছে বা সৌধ তৈরি করা হয়েছে। এই সৌধ একটা মানে একটা আর কি ঠিকানা, অর্থাৎ একটা ইটের বা কাঠের যেটাই হোক একটা বাস্তু জিনিস দিয়ে তৈরি এই সৌধ, সেটি হলো স্মৃতি রক্ষা করবে বা রক্ষার্থে সৌধ তৈরি হয়েছে বলে এর নাম হচ্ছে স্মৃতিসৌধ। প্রধান পরপদ কেমন করে? আমি স্মৃতিসৌধে ফুল দিতে যাব, তাহলে আমি স্মৃতিতে ফুল দিতে যাব না। স্মৃতি রক্ষার্থে যে সৌধটি তৈরি করা হয়েছে ওখানে আমি মানে ফুলটা দিলেই আমার যাদের উদ্দেশ্যে আমার ফুল দেওয়া তাদের উদ্দেশ্যে ফুলটি দেওয়া যাবে। অর্থাৎ আমি মনে করব ওই শহীদেরা সেটা পেয়েছে, সেই কারণে সৌধই এখানে বড়, স্মৃতি রক্ষার্থের সৌধ। এবার আমরা ইতযুক্ত পদই বেশি, যেমন পলান্ন। পলান্ন কি? সমান সমান পল, মিশ্রিত মানে মিশানো সংস্কৃতে, যে অন্ন, অন্ন মানে ভাত। প্রশ্ন হইল পলটা কি? অনেকেই বলে পলটা তো চিনি না, পলান্ন। পল মানে মাংস, এই জন্য বলে তরে আমি ফলে ফলে চিনি, মানে একটা রগে রগে চিনি, এরকম আর কি। এই পল মিশানো অন্ন মানে কি? পলান্নকে আমরা এখন পোলাও বলি, মানে মাংস দিয়ে খাওয়া হয় বলে, কিংবা বিরিয়ানি যেটাকে বলে, এটাই মাংস দিয়ে তৈরি করে যে অন্নটা, সেটা হলো পলান্ন। এখন পলান্নের বড়কে পল নয়, আমরা খেয়েছি আসলে অন্নটা। অন্ন বলতে এখানে শুধু ভাত না, মানে সবটাই, আমি যা খাই তাই অন্ন। এক সময় শব্দটা এরকমই ছিল, পরে এটা শুধু ভাত হয়ে গেছে। তাহলে সিংহাসন, এই শব্দটি দেখি আমরা বেশ বাক্য করলে কি দাঁড়ায়? সিংহ চিহ্নিত যে আসন। এখন চিহ্নিত দিলাম কেন? চিহ্নিত দিলাম, এক হলো ইতযুক্ত পদ আছে, দ্বিতীয় হইলো এটা আসনটা কেমন। আগের দিনের সিংহাসনটা এক হচ্ছে সিংহের একটা ইয়া থাকতো, দুই পাশে দুইটা সিংহের ছবি থাকতো, এইটা একটা কারণ। আরেকটা, রাজা সিংহাসনে বসে আছেন, সেই রাজাই সিংহাসনে বসার যোগ্য, যে সিংহের পিঠে চড়তে পারে,
ওরকম সাহস, ওরকম বলবান ব্যক্তি, তাই ওই আসনটির নাম হয়ে গেল সিংহাসন। তাহলে ওই আসনটি যখন সিংহাসন হয়েছে, ওটা কিন্তু আরেক অর্থ বোঝা যাবে, তখন কিন্তু সে বহুব্রীতে যাবে গা। ঠিক আছে, ওই সিংহের মতো কি বলে দেখে ভয় পায় না, সে ওই রকম পুরুষ, ঠিক মানে যখন আসন মানে আসনের সিংহের আসনে বসার মতো ক্ষমতা রাখে, এইটা গুলো আরেক সমাসে যাবে। কিন্তু আমরা যেটা বলছি সেটা একটা চেয়ারকেও আমরা সিংহাসন বলে ফেলতেছি এখন। আসলে আমরা যেটা চেয়ার বা কেদারা বলতেছি, ওইটার খুব বড় আকারের যে বিশাল আকারে যেটি থাকে, রাজারা যেটাতে বসে, সেটাই সিংহাসন, সেটা সিংহ চিহ্নিত আসন। নাহলে রাজার আর প্রজার তফাৎ থাকতো না। এই তফাৎ মোচনের জন্য এটা হয়েছে। জ্যোৎস্না রাত, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এই কথাটা মানে কি? এখানে রাতটাই প্রধান, জ্যোৎস্না নয়। জ্যোতির দ্বারা স্নাতকে বলে জ্যোৎস্না। জ্যোৎস্না নিজেই একটা সমাস। জ্যোতির মানে আলোর বিকিরণ, যেটা জ্যোতি, সেই জ্যোতি দ্বারা সে স্নান করেছে মনে হয় পৃথিবীটাকে, তাই সে জ্যোৎস্না। সেই জ্যোৎস্না শোভা পাইছে কোথায়? রাতে, কারণ দিনে তো আর জ্যোৎস্না থাকে না। সুতরাং এখানে রাতটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আমি জ্যোৎস্না রাতে আমরা যাব বনে, অর্থাৎ রাতে যাব, রাতটাই বোঝানো হয়েছে। কিন্তু ব্যাখ্যাটা কি? এটা ব্যাস বাক্যটা কি? জ্যোৎস্না শোভিত যে রাত, অর্থাৎ এই যে ইতযুক্ত পদটা এখানে চলে গেল। শোভিত না বললে কি হইতো? নইলে ব্যাখ্যাই করা যেত না। জ্যোৎস্নার রাত বললে তো হবে না, জ্যোৎস্নার কোনো রাত হয় না। জ্যোৎস্নার দ্বারা শোভা পেয়েছে যে রাতটি, এইটাই হচ্ছে এটার মূলত জ্যোৎস্না রাত। অর্থাৎ আমরা এটাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাস বাক্যের আরেক নাম হলো ব্যাখ্যামূলক পদ বা বিগ্রহ বাক্য। এইগুলি আমাকে বুঝতে হয়। আচ্ছা, তারপরে কি বলতে পারি আমরা? সিংহাসন বিজয় দিবস বলতে পারি। বিজয় চিহ্নিত দিবস, শুধু বিজয় দিবস না, বিজয় দিবস বললে হয় না। বিজয় দিবস আমাদের আছে, এবং ভারতের অনেক অংশে এটা বিজয় দিবস নেই, কারণ যুদ্ধই করে নেই, তাদের দেশ আরেকভাবে স্বাধীন হয়েছে, পাকিস্তান ভারতের। কিন্তু আমরা 71-এ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, 30 লক্ষ শহীদের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমাদের এই দেশটা যখন আমরা উদযাপন করি, তখন এটা আমাদেরটা বিজয় দিবস। আমরা বিজয় আমাদের চিহ্নিত হয়ে আছে, আমাদের লেখা আছে লাল সবুজের পতাকার মধ্যে। ওইটা একটা মনে হবে যে সবুজ একটা ভূমির মধ্যে রক্তাক্ত হয়েছে, বা ওই সূর্য উদয় হয়েছে, যেভাবে বলি, তখন সেটা বিজয় দিবস হয়, বিজয় চিহ্নিত। তাহলে ব্যাখ্যাটা কি দাঁড়াইলো? বিজয়ের দিবস নয়, চিহ্নিত যে দিবস। আবারও বলছি যে আইসা পারে, কর্মধারে কিন্তু যে আইসা পড়বে, এই অক্সিলারিটা খুব কাজে লাগে। বিজয় চিহ্নিত যে দিবস, মানে যে দিবসের মধ্যে বিজয়ের চিহ্ন লেগে আছে, সেইটাই। এবং সেটি দিবসকেই বোঝাচ্ছে আনডাউটলি। আমরা বিজয় দিবসেই ওটা উদযাপন করেছি, রাতে উদযাপন করিনি। যেমন জ্যোৎস্না রাতের বেলায় রাত প্রধান, বিজয় দিবসের বেলায় দিবস প্রধান। এইভাবে আমরা যদি দেখি তে বা ইতযুক্ত পদের মধ্যে দিয়ে আমরা মধ্যপদলোপী কর্মধারয়টাকে চিনে ফেললাম। তাহলে আমাদের মধ্যপদলোপী নিয়ে আর কোনো বিভ্রাট থাকার কোনো কারণ নাই। বুঝতে হবে পরবর্তী প্রধান কিনা, কর্মধারয়ের কমন ক্যারেক্টার। দ্বিতীয়, বুঝতে হবে যে মাঝখান থেকে কোনো পদ গেছে কিনা, সেটার মধ্যে ইত বা তে যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, রান্না করার না করা, এটাও আমরা মধ্যপদলোপী বলতে পারি। এইভাবে আমরা মধ্যপদলোপী কর্মধারয়ের শেষে আমরা সমাজটির একটা সামেশন, মানে আমরা একটা টানবো। ইতি টানতে গিয়ে আমরা একটা কবিতা ছড়া বানাই দিব। এই ছড়াটা খুব জরুরি, শিক্ষার্থীদের জন্য খুবই কাজে লাগবে। যদি এই ছোট্ট একটা ছড়া 4 লাইনের কেউ মনে রাখে, তাহলে এরা এই অন্তপক্ষে এই 4 লাইনের মধ্যে যে 7টি শব্দ আছে, এই 7টি কর্মধারয় সমাস অন্তত নিশ্চিত হতে পারবে। সেটা কি? সেটা এরকম কর্মধারয়ের ছড়া। ছড়া একটা সুবিধা, খুব সহজে মনে রাখা যায়। সিংহাসনে বসে রাজা, এই যে একটা শব্দ পেলাম, 1 বসে রাজা। পলান্ন যে খায়, পলান্ন 2 যে খায়, এই 2টা পাই গেলাম। জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না রাতে, এই যে আরেকটা পেলাম 3। বিজয় দিবস, বিজয় দিবস 4। দেখতে নাকি যায়, দেখতে নাকি যায়। মিশকালো, উপমানে ঢুকলাম কিন্তু, এই 4টা মধ্যপদলিপি। মিশকালো সেই নরসিংহ, আরেকটা পেয়ে গেলাম, এটা উপমান, এটা উপমিত। 5, 6 আরেকটা রূপক পাবো। মিশকালো সেই নরসিংহ বিষাদ সিন্ধু লেখবে, বিষাদের সিন্ধু লিখবে। এই 7টে পেয়েছি, লিখবে। সেসব কথা একটু মিলিয়ে দেই। সেসব
কথা শুনলে পরে হাস্যকরী ঠেকবে। এই কবিতাটা ছোট্ট 4টা লাইনের এই ছড়াটা যদি মনে রাখে তাহলে আমার 7টা শব্দের মধ্যে 4টা মধ্য বদলবে আর একটা উপমান উপমিত রূপক খুব সহজেই সে মনে রাখতে পারবে। ছড়াটা একটু বলে দেই। সিংহাসনে বসে রাজা পলান্ন যে খায়, জ্যোৎস্না রাতে বিজয় দিবস দেখতে নাকি যায়, মিষ্কালো সেই নরসিংহ বিষাদ সিন্ধু লেখবে, সেসব কথা শুনলে পরে হাস্যকরী ঠেকবে। ধন্যবাদ সবাইকে।